হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ভূগোলের ক্লাস 12-এর যে সিলেবাস থার্ড সেমিস্টারের, সেই সিলেবাসের এই যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের জনসংখ্যার উপরে পপুলেশন অফ ইন্ডিয়া যে সমস্ত প্রশ্নগুলো হবে, ছোট প্রশ্ন, কেননা থার্ড সেমিস্টারটা তোমাদের শর্ট প্রশ্ন হবে, ফোর্থ সেমিস্টারটা তো শর্ট ব্রড দুটো মিলিয়েই থাকবে। তো এই সেমিস্টারের তোমার ছোট প্রশ্ন সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে দেখো, এখানে যে সমস্ত প্রশ্নগুলো পরপর হবে, যেমন ভারতের জনসংখ্যা বন্টন, এটা থেকে প্রথমে বলছে ভারতের সর্বপ্রথম আদমশুমারি কত খ্রিস্টাব্দে হয়? 1872 খ্রিস্টাব্দে। এখনও পর্যন্ত ভারতের সর্বশেষ আদমশুমারি কত খ্রিস্টাব্দে হয়েছে? 2011। এরপরে কিন্তু বন্ধ আছে, এবার হয়তো 2026-এ হতে পারে, তার পরিকল্পনা চলছে। 2011 আদমশুমারি অনুসারে ভারতের কততম জনগণনা? 15তম জনগণনা। নিম্নের কোন নিয়ন্ত্রণটি উচ্চ ঘনত্বের জন্য দায়ী নয়? অর্থাৎ দেখো, উর্বর মৃত্তিকাটা দায়ী, মনোরম জলবায়ু দায়ী, সহজলভ্য জল এটাও দায়ী, কিন্তু বন্ধুর ভূপ্রকৃতি এটা কিন্তু দায়ী নয়। অর্থাৎ পার্বত্য অঞ্চলে কিন্তু জনঘনত্ব খুব বেশি হয় না বন্ধুর ভূপ্রকৃতির জন্য। ভারতের সর্বাপেক্ষা জনবহুল এবং জনবিরল রাজ্য, সব থেকে জনবহুল হচ্ছে উত্তরপ্রদেশ, সব থেকে জনবিরল হচ্ছে সিকিম। নেক্সট দেখো, সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে সব থেকে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল। নিম্নের কোন বিবৃতিটি জনসংখ্যার কেন্দ্রীভবনের ক্ষেত্রে সঠিক নয়? দ্রুত নগরায়ন এবং জনসংখ্যা ঘনত্ব বিপরীত সম্পর্কযুক্ত, এটা কিন্তু সঠিক নয়। এরপর দেখো, ভারতের জনঘনত্বের উপরে যে প্রশ্নগুলো আছে, প্রথমে বলছে কোনো দেশের মোট জনসংখ্যা ও মোট জমির ক্ষেত্রফল পরিমাণগত সম্পর্কের নির্দেশক হলো জমির ঘনত্ব, এটা হবে সঠিক উত্তর। 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গ কিলোমিটার। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্যের জনঘনত্ব কত? 1029 জন প্রতি বর্গ কিলোমিটার। মধ্যম জনঘনত্বপূর্ণ অঞ্চলের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 251 থেকে 500 জন। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে সব থেকে কম জনঘনত্ব বিশিষ্ট অঞ্চল। তারপর দেখো, নিম্নলিখিত কোন রাজ্যে অতি নিম্ন জনঘনত্ব পরিলক্ষিত হয়? মিজোরাম, মণিপুর, মিজোরাম, এগুলোতে তোমার কম জনঘনত্ব পরিলক্ষিত হয়। এবার জনসংখ্যা বৃদ্ধির উপরে যে সমস্ত প্রশ্নগুলো হবে, প্রথমে বলছে নিম্নলিখিত কোন দেশে বর্তমানে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি পরিলক্ষিত হয়? রাশিয়া। অর্থাৎ এখানে কিন্তু কি জনসংখ্যাটা তোমার কমছে আস্তে আস্তে। ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে জনবিস্ফোরণ ঘটে কোন সময়কালে? 1951 থেকে 1981 সালের মধ্যে কিন্তু জনবিস্ফোরণটা পরিলক্ষিত হয়। এখন কিন্তু অনেকটা স্টেবল পর্যায়ে চলে এসেছে। এরপর দেখো, নিম্নলিখিত কোন দশকে ভারতের জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি নথিভুক্ত হয়? এটা হচ্ছে তোমার 1911 থেকে 1921 সালে ঋণাত্মক হয়। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত বিষয় দুটি হলো জন্মহার এবং মৃত্যুহার। নেক্সট হচ্ছে দেখো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে সর্বোচ্চ বৃদ্ধির হার কত ছিল? 24.8% ছিল সর্বোচ্চ। ভারতের উচ্চ জন্মহারের জন্য দায়ী একটি সামাজিক নিয়ন্ত্রণ হলো কোনটা? এখানে যতগুলো আছে এর মধ্যে সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে দেখো যৌথ পরিবার প্রথা। নিম্নের কোনটি মৃত্যু হ্রাসের নিয়ন্ত্রক নয়? মৃত্যু হ্রাসের নিয়ন্ত্রক নয় কোনটা? এগুলো সবই কিন্তু নিয়ন্ত্রক। তোমার চিকিৎসা, মহামারী, পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ, কিন্তু কৃষিভিত্তিক অর্থনীতি যেটা আছে এটা কিন্তু নিয়ন্ত্রক নয়। এগুলো কিন্তু তোমার কি জনসংখ্যা বৃদ্ধি করে, হ্রাস কিন্তু করে না কৃষিভিত্তিক অর্থনীতি। তারপর দেখো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে কোন দশকে সর্বোচ্চ বৃদ্ধি ঘটে? এটা 1961 থেকে 1971। এরপর দেখো, ভারতের জনসংখ্যার গঠন অর্থাৎ স্ট্রাকচারের উপরে যে সমস্ত প্রশ্নগুলো হবে, বলছে যে 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত অর্থাৎ প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যাটা কত? 940 জন। এটা 2011। ভারতীয় আইন অনুসারে এদেশে মেয়েদের আইনগত বিবাহের বয়স হচ্ছে তোমার 18 বছর। ভারতের সর্বাধিক এবং সর্বনিম্ন সাক্ষরতা বিশিষ্ট রাজ্য হচ্ছে সবথেকে বেশি কেরল, সবথেকে কম হচ্ছে বিহার। ভারতের একমাত্র কোন রাজ্যে অনুকূল লিঙ্গ অনুপাত দেখা যায়? কেরলে। ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? হরিয়ানা। এরপর দেখা আছে ভারতের শিশুলিঙ্গ অনুপাত কত? 918 জন। শহরবাসী জনসংখ্যার অনুপাত সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে? গোয়া। গোয়াতে কিন্তু সবথেকে বেশি শহরবাসী জনসংখ্যা। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ বসবাস করে? সেটা হচ্ছে সিকিম। বৌদ্ধ ধর্ম যেটা তোমার উৎপত্তি হয় তোমার নেপালে। তারপর দেখো, নিম্নের কোন রাজ্যটি খ্রিস্টান অধ্যুষিত নয়? নাগাল্যান্ড খ্রিস্টান অধ্যুষিত, অসম এটা কিন্তু খ্রিস্টান অধ্যুষিত নয়, গোয়াও খ্রিস্টান অধ্যুষিত, মিজোরামও। এবার দেখো, ভারতের আদমশুমারি প্রদত্ত সংজ্ঞা অনুসারে ভারতে একজন প্রান্তিক শ্রমজীবী বছরে কত সময় কর্মহীন থাকেন? 6 মাসের বেশি। কার্যকরী সাক্ষরতার হার গণনার ক্ষেত্রে
কোন বয়সের অধিক বয়সী জনসংখ্যাকে বিবেচনা করা হয়? 7 বছর। 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সার্বিক সাক্ষরতার হার কত? 73.8%। নেক্সট দেখো, ভারতের পুরুষ এবং নারীর সাক্ষরতা হারের পার্থক্য কত? 16.68%। ভারতের পুরুষ এবং নারীর কর্মে অংশগ্রহণের হারের পার্থক্য কত? 27.69%। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে মোট কর্মজীবীর সাপেক্ষে প্রান্তিক কর্মজীবীর অনুপাত কত? 24.76%। এটা গেল তোমার এখান থেকে। এরপর দেখো শূন্যস্থান পূরণের উপরে কিছু প্রশ্ন তোমাদের আসে। সেটা হচ্ছে 2011 আদমশুমারি অনুসারে ভারত পৃথিবীর ড্যাশ বৃহত্তম জনবহুল দেশ? দ্বিতীয় বৃহত্তম, সব থেকে বেশি চীন। কিন্তু এখন যে জনসংখ্যা তাতে কিন্তু চীনকে টপকে গেছে ভারত। দেখো, ভারতের প্রতি ড্যাশ বছর অন্তর জনগণনা করা হয়? 10 বছর। কিন্তু 2011 পর থেকে বন্ধ আছে। 2011 পরে তো 2000 সালে 21 হওয়ার কথা ছিল, কিন্তু এই নিয়মটা কিন্তু ব্রেক করে গেছে। 2021 কিন্তু হয়নি, এটা অনিবার্য কারণবশত এটা কিন্তু বন্ধ আছে সরকার থেকে। এরপর 2025 দেখো পরিকল্পনা নিচ্ছে, কত সালে শুরু হবে সেটা আমিও জানি না। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তাকে? থমসন। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য ড্যাশ ও সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য ড্যাশ। সর্বোচ্চ হচ্ছে তোমার বিহার, আর সবথেকে কম হচ্ছে অরুণাচল প্রদেশ। কোন দেশের জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির নিয়ন্ত্রণ হলো জন্মহার, মৃত্যুহার ও ড্যাশ পরিব্রাজন, মাইগ্রেশন। ভারত বিশ্বের স্থলভাগের ড্যাশ শতাংশ এবং বিশ্ব জনসংখ্যার ড্যাশ শতাংশ অধিকার করে? ভারত বিশ্বের স্থলভাগের 2.42% এবং বিশ্বের জনসংখ্যার 17.5% অধিকার করে। ভারতের সর্বাপেক্ষা বিরল জনসংখ্যা হচ্ছে সিকিম। স্বাভাবিক জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি ইজুয়াল টু জন্মহার মাইনাস মৃত্যুহার। কোনো দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যা অপেক্ষা কম হলে তাকে ড্যাশ বলা হয়, তাকে জনস্বল্পতা বলে। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের শ্রমজীবীদের প্রায় ড্যাশ মানুষ কৃষিকাজ ও সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত? 55% মানুষ কৃষিকাজ এবং সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত। ভারতের জনসংখ্যার ইতিহাসে ড্যাশ আদমশুমারি বর্ষ জনবিভাজিকা নামে পরিচিত? 1921 সালটা তোমার আদমশুমারি বর্ষ জনবিভাজিকা নামে পরিচিত। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 2011 সাল অনুসারে 76.26%। 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের ড্যাশ মানুষ শহরে বসবাস করে? 31% মানুষ শহরে বসবাস করে। এরপর দেখো বাক্যের পুনর্বিন্যাস, অর্থাৎ পরপর কোনটা হচ্ছে। বলছে 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতে আনুপাতিক শতাংশের সাপেক্ষে নিম্নলিখিত ধর্মগুলিকে সাজাও। অর্থাৎ সব থেকে বেশি কোনটা আছে নিম্নলিখিত ধর্মের ইয়েতে? দেখো, প্রথমে আছে 1 নম্বরে আছে তোমার মুসলিম, 2 নম্বরে আছে তোমার খ্রিস্টান, 3 নম্বরে আছে শিখ, আর 4 নম্বরে আছে তোমার বৌদ্ধ। ঠিক আছে, এরকমভাবে সাজানো হয়েছে। এবার দেখো শহরবাসী জনসংখ্যার অনুপাত অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে ক্রম অনুসারে সাজাও। অর্থাৎ শহরের সংখ্যা অনুসারে সব থেকে বেশি শহর আছে তোমার গোয়া, এটা হবে তোমার 1 নাম্বার। 3 নাম্বারটা তামিলনাড়ু, এটা হবে 2 নাম্বার। তারপর হচ্ছে কেরল, এটা 3 নাম্বার। মহারাষ্ট্র যেটা এটা হবে তোমার 4 নাম্বার। এবার দেখো সময়ের বিচারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি কোনটা ঠিক? সব থেকে আগে হবে তোমার গতিহীন পর্ব, এটা 2 নাম্বারটা হবে 1-এ। 4 নাম্বারটা হবে তোমার 2-এ, ধীর বৃদ্ধি পর্ব। তারপরে 3 নাম্বারটা হবে তোমার 3-এ, আর 1 নাম্বারটা হবে তোমার 4-এ, অর্থাৎ ক্রমহ্রাসমান বৃদ্ধি পর্ব। এরপর দেখো আছে কোনটি সত্য কোনটা মিথ্যা, সত্য মিথ্যা নিরূপণ। বলছে জনঘনত্ব দেশের মোট জনসংখ্যা ও মোট কার্যকরী জমির অনুপাত, এটা কিন্তু মিথ্যা। জনঘনত্ব এক প্রকার জনসংখ্যা ও জমির পরিমাণগত সম্পর্ক, এটা কিন্তু সত্য। অর্থাৎ এটা মিথ্যা, এটা সত্য। নেক্সট দেখো 54 বলছে পার্বত্য অঞ্চল সাধারণত মানুষের বসবাসের পক্ষে প্রতিকূল, এটা কিন্তু মিথ্যা। নদী উপত্যকার বন্যায় প্রকোপ বেশি হলেও তা জনঘনত্বপূর্ণ, এটা কিন্তু সত্য। তারপর দেখো জনসংখ্যার বন্টনে ধর্মের প্রভাব থাকলেও রাজনীতির প্রভাব থাকে না, এটা কিন্তু মিথ্যা। রাজনীতির প্রভাব থাকে। জনসংখ্যার বন্টনের সঙ্গে নগরায়নের প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই, এটাও কিন্তু মিথ্যা। এবার দেখো আছে যে উষ্ণ এবং শুষ্ক মরু জলবায়ুর কারণে রাজস্থানের জনঘনত্ব বেশ কম, এটা কিন্তু সত্য। তারপর দেখো বন্ধুর পার্বত্য ভূপ্রকৃতির কারণেও তোমার এই রাজ্যে জনসংখ্যার কেন্দ্রীভবন ঘটেনি, এটা কিন্তু মিথ্যা। এবার দেখো স্বাধীনতার পরবর্তী সময়ে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে ভারতে মৃত্যুহার উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস ঘটেছে, এটা ঠিক। তারপর দেখো শিক্ষা এবং সচেতনতার প্রসারের ফলে এদেশে জন্মহারও ক্রমশ কমছে, এটাও কিন্তু সত্য। প্রাকৃতিক দুর্যোগ ভারতের জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী নয়, এটা কিন্তু মিথ্যা। তারপর দেখো প্রতিবেশী দেশ থেকে পরিব্রাজনের কারণে ভারতের জনসংখ্যা ক্রমবৃদ্ধি ঘটেনি, এটা কিন্তু সত্য। জনসংখ্যার ক্রমবৃদ্ধি ঘটেনি। প্রতিবেশী দেশ থেকে পরিব্রাজনের কারণে ভারতের জনসংখ্যার ক্রমশ বৃদ্ধি ঘটেনি,
ক্রমশ জনসংখ্যা বৃদ্ধি ঘটেনি, না, এটা কিন্তু মিথ্যা। তার কারণ এখানে জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো অর্থাৎ এটা হবে এটা ঠিক, অর্থাৎ সত্য এবং পরেরটা হচ্ছে মিথ্যা। তারপর দেখো ভারতের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ, এটা 2011 অনুযায়ী কিন্তু এটা সত্য, ঠিক আছে, 2011 অনুযায়ী এটা সত্য। পৃথিবীর মোট জনসংখ্যা 17.8% ভারতে বসবাস করে, এটাও সত্য, ঠিক আছে। তারপর দেখো আছে 2001 থেকে 11 এর দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.72%, এটা কিন্তু মিথ্যা। এবার দেখো পরের বিবৃতি দিয়েছে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে প্রায় 40% মানুষ শহরে বসবাস করে, এটা কিন্তু মিথ্যা। এটা তোমার 31% বা 30%। ভারতে বয়স অনুসারে নারী পুরুষের বন্টন সুস্পষ্ট রূপে অসম প্রকৃতির, এটা কিন্তু সত্য। তারপর দেখো বলছে স্বাধীনতার পর এদেশে লিঙ্গ অনুপাত সামান্য বাড়লেও তা সন্তোষজনক নয়, এটা কিন্তু মিথ্যা। তারপর দেখো রাজ্যভেদে ভারতের শিশু লিঙ্গ অনুপাতেও বৈষম্য লক্ষ্য করা যায়, এটা কিন্তু মিথ্যা। এরপর দেখো ভারতের সর্বনিম্ন শিশুলিঙ্গ অনুপাত বিহার রাজ্যে লক্ষিত হয়, এটা কিন্তু মিথ্যা। তারপর দেখো ভারতে একমাত্র কেরল রাজ্যের লিঙ্গ অনুপাত অনুকূল প্রকৃতির, এটা কিন্তু সত্য। এরপর দেখো 1901 থেকে 1921 খ্রিস্টাব্দ সময়কালে জন্মহার মৃত্যুহার উভয়ই বেশি থাকায় জনসংখ্যার বৃদ্ধি ছিল গতিহীন প্রকৃতির, এটা কিন্তু মিথ্যা। তারপর দেখো জন্ম নিয়ন্ত্রণে সরকারি প্রচেষ্টা ইতিবাচক সাফল্যে 1981 খ্রিস্টাব্দের পর থেকে এদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ কমছে, এটা কিন্তু সত্য। এরপর দেখো এখানে প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি ইজুগুল টু কোনটা হবে, এইটা হবে জন্ম হার মাইনাস মৃত্যুহার প্লাস নিট প্রয়োজন, এটা হচ্ছে তোমার প্রকৃত জনসংখ্যার বৃদ্ধি। এবার সঠিক উত্তর নির্বাচন করো, জনঘনত্ব ইজুগুল টু মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির পরিমাণ, এটা হবে সঠিক উত্তর। এরপর দেখো এখানে এই যে তোমার 65 নম্বর তোমার দুর্ভিক্ষ, মহামারী নিয়ন্ত্রণ, শিক্ষার প্রসার, চিকিৎসা ব্যবস্থার উন্নতি, এখানে তোমার জিজ্ঞাসা চিহ্নতে কোনটা বসবে, মৃত্যুহার হ্রাস। মৃত্যুহার হ্রাস তখনই পাবে যখন এইগুলো ঘটবে, মহামারী নিয়ন্ত্রণ, দুর্ভিক্ষ দূরীকরণ, শিক্ষার প্রসার, চিকিৎসার উন্নতি। এবার তো সঠিক উত্তর নির্বাচন বলছে যে জন্মহার বৃদ্ধি কখন হবে, যখন দারিদ্র্য, অশিক্ষা, অল্প বয়সে বিবাহ, কৃষিভিত্তিক অর্থনীতি হবে, তখন কিন্তু জন্মহার বৃদ্ধি পাবে। তারপর দেখা আছে 67 নম্বরে বলছে লিঙ্গ অনুপাত ইজ ইকুয়াল টু মোট নারীর সংখ্যা ডিভাইডেড বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু 1000। এরপর দেখো এখানে এই যে তোমার কার্ডটা দেওয়া হয়েছে, এটা কোন প্রকৃতির জনসংখ্যা, এটা হচ্ছে জনসংখ্যা, এটা হচ্ছে জমির অনুপাত বা সম্পদের অনুপাত। তাহলে যখন এইরকম কার্ড দেখাবে তখন সেটা কাম্য জনসংখ্যাকে নির্দেশ করছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যেটা আছে দেখো, আবার এখানে একটা কার্ভ দেখানো হয়েছে, এই যে এখানে হচ্ছে তোমার আদমশুমারির বর্ষ, অর্থাৎ আমাদের ভারতবর্ষের 1901 থেকে 2011 পর্যন্ত, আর প্রতি দশকে জনসংখ্যা বৃদ্ধি, এই যে এই হারটা তোমার দেখাচ্ছে, এটা তোমার কি, এটা হচ্ছে জনবিস্ফোরণ, ঠিক আছে, এটা জনবিস্ফোরণকে নির্দেশ করছে। তারপর দেখো স্তম্ভ মেলাতে বলছে 1 নাম্বার হিন্দু ধর্ম, এটা হচ্ছে আমাদের ভারতে 79.8%, ঠিক আছে। 2 নাম্বার বৌদ্ধ ধর্ম যেটা আছে, এটা হচ্ছে তোমার 0.7%। তারপর দেখো 3 নাম্বার আছে খ্রিস্টান ধর্ম, এটা আছে তোমার 2.3%, আর মুসলিম ধর্ম আছে তোমার 14.2%। এরপর দেখো দ্রুত ভারতের জনসংখ্যা বৃদ্ধিকে যে কতগুলো স্ল্যাবে ভাগ করা হয় তার উপরে এখানে দেখো দেওয়া হয়েছে। তাহলে দ্রুত বৃদ্ধি কখন হয়েছে, 1951 থেকে 1981, এটা হচ্ছে তোমার জনবিস্ফোরণের বর্ষ, বুঝতে পেরেছো। 2 নম্বর দেখো ধীর বৃদ্ধি কত সালে হয়েছে, ধীর বৃদ্ধি হয়েছে তোমার 1921 থেকে 1951 সালে। 3 নম্বর কি ক্রমহ্রাসমান বৃদ্ধি পর্ব, যেটা সেটা হচ্ছে তোমার 1981 থেকে 2011, অর্থাৎ এটা কিন্তু ক্রমহ্রাসমান। আর 4 নম্বর স্থিতিশীল পর্ব যেটা, সেটা হচ্ছে তোমার আমাদের 1901 থেকে 1921। এরপর দেখো খ্রিস্টান এখানে দেখো কতগুলো রাজ্যের নাম দেওয়া আছে, আর এখানে ধর্ম দেওয়া আছে, কোনখানে কোনটার প্রাধান্য বেশি। দেখো 1 নম্বর বলছে খ্রিস্টান জনাধিক্য রাজ্য, কোথায় সব থেকে বেশি খ্রিস্টান থাকে, গোয়াতে, ঠিক আছে। 2 নম্বর বলছে শিখ জনাধিক্য বিশিষ্ট রাজ্য, সেটা হচ্ছে তোমার পাঞ্জাবে, পাঞ্জাবে সব থেকে বেশি শিখ থাকে। 3 নম্বর হচ্ছে বৌদ্ধ জনাধিক্য বিশিষ্ট রাজ্য, সেটা হচ্ছে সিকিম। আর জৈন জনাধিক্য বিশিষ্ট রাজ্য, সেটা হচ্ছে তোমার গুজরাট, ঠিক আছে, জৈনরা কিন্তু গুজরাটে সব থেকে বেশি। তাহলে এই হচ্ছে তোমার আমাদের ধর্ম অনুসারে রাজ্যের তোমার কতগুলো বিভক্তিকরণ। এরপর দেখো মহামারী যেটা হয়, মহামারীর জন্য কি হয় বলো তো, মহামারী মৃত্যুহার বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে অল্প বয়সে বিবাহ যেটা হয়, সেখানে কিন্তু জন্মহারটা বৃদ্ধি পায়। তারপর দেখো চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলে কি হয়, মৃত্যুহারটা হ্রাস পাবে, আর নারী শিক্ষার প্রসার হলে জন্মহারটা হ্রাস পাবে, এই হলো তোমার ইয়ে। এরপর দেখো এখানে জনঘনত্বের বিচারে কতগুলো রাজ্যের একটা কতগুলো তথ্য দিয়েছে। প্রথমে গেছে অতি নিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল, কোনটা হবে, পার্বত্য অঞ্চল যেখানে আছে মণিপুর, মিজোরাম, দেখো এখানে সব থেকে তোমার কম। এরপর 2 নম্বর দেখো দিয়েছে মধ্যম জনঘনত্বপূর্ণ অঞ্চল, সেটা হচ্ছে মহারাষ্ট্র। তারপর দেখো উচ্চ
জনঘনত্বপূর্ণ অঞ্চল যেটা তামিলনাড়ু, আর অতি উচ্চ জনঘনত্ব বিশিষ্ট সেটা আমাদের পশ্চিমবঙ্গ। এবার দেখো কারণ এবং বিবৃতি যেটা দিয়েছে, বলছে প্রাচীনকাল থেকেই নদী উপত্যকাগুলিতে জনসংখ্যার কেন্দ্রীভবন লক্ষ্য করা যায়, এটা কিন্তু সঠিক। আবার নদীর তীরবর্তী স্থানে বন্যার ধ্বংসাত্মক প্রকোপ বেশি হয়, এখানে কিন্তু এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। এবার দেখো আছে হিমালয় পার্বত্য অঞ্চল অপেক্ষা গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অনেক বেশি, এটা কিন্তু সঠিক। তারপর দেখো কারণ বলছে কি পার্বত্য অঞ্চলের তুলনায় সমভূমিতে কৃষি, শিল্প, বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা সহজে গড়ে ওঠে, এখানে আর এবং এ দুটোই সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা। এরপর দেখো স্বাধীনতার ঠিক পরবর্তী দশকে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনসংখ্যার চাপ বিপুল পরিমাণে বৃদ্ধি পায়। কারণ কি দেশভাগের কারণে স্বাধীনতার পর পাকিস্তান ও পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে চলে আসেন, এখানে এ এবং আর উভয়ই সঠিক, ঠিক আছে, দুটো ইয়ে কিন্তু সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এরপর দেখো 78 বলছে সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশে প্রতি বর্গ কিমিতে 100 জনের কম মানুষ বসবাস করে, এটা কিন্তু সঠিক। এখানে কি কারণ কি বলছে রাজ্য 3টি পর্বতময় হওয়ায় জীবিকা অর্জনের সুযোগ অনেক বেশি, এটা কিন্তু ভুল, ঠিক আছে। তাহলে এটা তোমার দুটো আটটা কিন্তু হচ্ছে ভুল, আর এটা হচ্ছে ঠিক। তারপর দেখো আছে কি 79 বলছে 1951 থেকে 1981 খ্রিস্টাব্দের সময়কালে ভারতে জনবিস্ফোরণ ঘটে, সঠিক তথ্য। এখানে কারণ কি বলছে 1951 খ্রিস্টাব্দের পর জন্মহার হঠাৎ করে ভীষণ মাত্রায় বৃদ্ধি পায়, এটা কিন্তু তোমার আটটা কিন্তু ভুল। এরপর দেখো 1901 থেকে 1921 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের জনসংখ্যার ধীর বৃদ্ধি পরিলক্ষিত হয়, এটা কিন্তু ভুল, এখানে কিন্তু বেশি পরিলক্ষিত হয়। এই পর্বে খরা, দুর্ভিক্ষ, মহামারী এর ফলে দেশের অসংখ্য মানুষের অস্বাভাবিক মৃত্যু হয়, এটা কিন্তু সঠিক। এটা ভুল, কিন্তু আটটা সঠিক। এরপর দেখো আছে কৃষিভিত্তিক অর্থনীতিতে জন্মহার সর্বদা বেশি হয়, এটা ঠিক। তারপর দেখো কৃষিকাজে প্রচুর শ্রমিকের প্রয়োজন হওয়ায় কৃষকরা পরিবারের সদস্য সংখ্যা বাড়াতে আগ্রহী হয়, উভয়ই সঠিক, এবং এর সঠিক ব্যাখ্যা এটা কিন্তু সঠিক ব্যাখ্যা। অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট ও মহারাষ্ট্রের লিঙ্গ অনুপাত যথেষ্ট কম, সঠিক। নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নে অতিরিক্ত গুরুত্ব আরোপের ফলে তা সম্ভব হয়েছে, এটা কিন্তু তোমার ভুল, এটা সঠিক, আটটা কিন্তু ভুল। এবার দেখো ভারতের গ্রামীণ কর্মজীবী জনসংখ্যার অনুপাত শহরের তুলনায় বেশি, এটা কিন্তু সঠিক। তারপর দেখো গ্রামীণ পরিবারের প্রায় সকল প্রাপ্তবয়স্ক সদস্যই কৃষিকাজে অংশগ্রহণ করে, এখানে আর এটাও কিন্তু সঠিক, তাহলে আর এর সঠিক ব্যাখ্যা। এবারে কেস স্টাডিতে দেখো দিয়েছে ভারতের যে রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জনঘনত্ব কম সেটা হচ্ছে তোমার মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জি হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এরপর দেখো আছে নিচের কোনটি মৃত্যু হ্রাসের জন্য দায়ী নয়, বাল্য বিবাহ এবং বহু বিবাহ, এটা কিন্তু মৃত্যু হার হ্রাসের জন্য দায়ী নয়। তারপর দেখো এখানে আছে 1911 থেকে 21 খ্রিস্টাব্দে সৃষ্ট কোন মহামারীতে অসংখ্য ভারতীয়দের মৃত্যু হয়, সেটা হচ্ছে তোমার স্প্যানিশ ফ্লু। এরপর দেখো আছে নেক্সট বলছে 2001 থেকে 11 দশকে ভারতের শিশুলিঙ্গ অনুপাতের হ্রাসের হার কত ছিল, সেটা হবে 0.97%। নেক্সট বলছে দেখো 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে শহরে বসবাসকারী জনসংখ্যার অনুপাত কত, 31%। তাহলে দেখো এটা আমি তোমাদের এই সাঁতরা পাবলিকেশনের যে প্রামাণিক এবং মৈত্র যে বইটা আছে এখান থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। নেক্সট আমরা আলোচনা করব পারুল প্রকাশনীর অজিত কুমার শীল এবং পারমিতা চট্টোপাধ্যায়ের বইয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে। তাহলে প্রথম দেখো কী বলছে, সেন্সাস যে বিষয় অন্তর্ভুক্ত থাকে সেটা হচ্ছে জনগণনা। নেক্সট হচ্ছে ভারতের সর্বশেষ সেন্সাস প্রকাশিত হয় 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল 121 কোটি। নেক্সট দেখো ভারতের যে রাজ্যে জনঘনত্ব সর্বাধিক সেটা হচ্ছে বিহার, জনঘনত্ব সর্বাপেক্ষা কম যে রাজ্যে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট দেখো আছে নিচে প্রদত্ত ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে দিল্লি। অতি ঘনবসতি অঞ্চলগুলিতে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1000 জনের বেশি। রাজস্থানের নিম্ন জনঘনত্বের কারণ হচ্ছে এগুলো সবই মরুভূমির অবস্থান, শুষ্ক জলবায়ু, বালুকাময় মৃত্তিকা সবই। তারপরে হিমাচল প্রদেশ ও নাগাল্যান্ডে বিরল জনবসতির কারণ কি, দুর্গম পার্বত্য অঞ্চল, চাষাবাদের সুযোগ, অনুন্নত এবং ব্যবসা পক্ষে পরিবহন ব্যবস্থা, এগুলো সবই কিন্তু প্রযোজ্য। নেক্সট দেখো কি আছে, অরণ্যময় পার্বত্য ভূমির জন্য কোন রাজ্য জনবিরল, অরুণাচল প্রদেশ হচ্ছে তোমার জনবিরল। জনবহুল নদী গঠিত সমভূমি নয় কোনটা, রাজস্থান সমভূমি। তারপর দেখো 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত, 382 জন প্রতি বর্গ কিলোমিটার। ভারতে মহানগর হিসাবে গণ্য করা হয় 10 লক্ষ জনসংখ্যা হলে। ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগর হচ্ছে মুম্বাই। ভারতে আদমশুমারি অনুযায়ী নারী পুরুষ জনসংখ্যার অনুপাত প্রতি হাজারে 943 জন। ভারতের পৌর
জনবসতির সংখ্যা তোমার সবগুলোই অপরিকল্পিত নগরায়ন, প্রণালীর সমস্যা, বস্তির উদ্ভব, এগুলো সবই কিন্তু প্রযোজ্য। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, ভারতে আদমশুমারি প্রকাশ করা হয় যে সময়ের ব্যবধানে, সেটা হচ্ছে তোমার 10 বছর। রাজ্যভিত্তিক মোট জনসংখ্যার বিচারে ড্যাশ প্রথম স্থানে রয়েছে, উত্তরপ্রদেশ। ভারতের ড্যাশ রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম, সিকিম। পশ্চিমবঙ্গ এবং বিহারে অতি জনঘনত্বের কারণ হচ্ছে ড্যাশ, এদের কৃষি এবং শিল্পে উন্নতি। ভারতের গ্রামীণ জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় ড্যাশ শতাংশ, 69%। তারপর দেখো ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি 2011 সেন্সাস অনুযায়ী হার শতকরা 1.76। এরপর দেখো ড্যাশ খ্রিস্টাব্দে ভারত চীনের জনসংখ্যা অতিক্রম করে 2023 খ্রিস্টাব্দে, এখন 2025 চলছে, অর্থাৎ 2 বছর আগেই কিন্তু অতিক্রম করেছে। কাজের সুযোগের তুলনায় জনসংখ্যার চাপ বৃদ্ধি পেলে তাকে ড্যাশ বৃদ্ধি পায়, বেকারত্ব সমস্যা বৃদ্ধি পায়। ভারতের অধিকাংশ কৃষি জমি খণ্ডিত ও ক্ষুদ্রাকৃতির হয় ড্যাশ এর কারণে, পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির কারণে। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে ড্যাশ নিম্নগামী, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু কমছে। শিক্ষা, সচেতনতা, তারপরে মুদ্রাস্ফীতি, এগুলো হচ্ছে তার কারণ। তারপর দেখো এখানে তোমার ডান এবং বামকে ম্যাচ করতে হবে। এখানে তোমার প্রথম যেটা আছে, যেটা আছে এটার সঙ্গে অতি ঘন জনবসতি অঞ্চল, এটা হবে 3 নাম্বার, ঠিক আছে। বি যেটা আছে ঘনবসতি অঞ্চল, যেটা সেটা হবে তোমার কেরল, 4 নাম্বারে হবে। তারপর দেখো সি নাম্বারে যেটা আছে মধ্যম ঘনবসতিপূর্ণ অঞ্চল হচ্ছে তোমার গুজরাট। ডি যেটা আছে নিম্ন ঘনবসতিপূর্ণ অঞ্চল, এটা হবে হিমাচল প্রদেশ। আর অতি বিরল জনঘনত্ব বসতি অঞ্চল, এটা হচ্ছে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এরপর দেখো শিল্পোন্নতি তোমার বেশি হচ্ছে তোমার জামশেদপুর। তারপর দেখো ধর্মীয় কারণে তোমার কোনটা হয়েছে, বারাণসী হচ্ছে ধর্মীয় কারণে শহর। নেক্সট হচ্ছে দেখো ঐতিহাসিক কারণ হচ্ছে তোমার জয়পুর। আর শিক্ষা সংস্কৃতির যে কারণ সেটা হচ্ছে তোমার শান্তিনিকেতন। এই হচ্ছে তোমার ম্যাচিং। এরপর দেখো এখানে সত্য মিথ্যা বলছে, ভারতের জনসংখ্যা কাম্য জনসংখ্যার প্রকৃষ্ট উদাহরণ, মিথ্যা। ভারতের শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা আন্তর্জাতিক মানের, এটাও কিন্তু মিথ্যা। তারপর দেখো ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ সামাজিক সচেতনতার অভাব ও কুসংস্কার, এটা কিন্তু সত্য। তারপর দেখো পরিবার পরিকল্পনা সম্পর্কে অনাগ্রহ, এটাও কিন্তু সত্য। তারপর দেখো আছে ভারতে শহরে পরিবার কল্যাণ সম্পর্কে অসচেতনতা ও চিকিৎসা ব্যবস্থার উন্নতি না হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় স্থির, এটা কিন্তু মিথ্যা। ভারতে একটি জনাকীর্ণ দেশের চাহিদা তুলনায় সম্পদের পরিমাণ অপ্রতুল, এটা কিন্তু সত্য। তারপর দেখো ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ খুব জনবহুল। কারণ কি, সমভূমি এবং উর্বর মৃত্তিকার জন্য কৃষিকার্য পরিবহনে উন্নতি ঘটেছে, দুটোই কিন্তু সত্য এবং এর যথাযথ ব্যাখ্যা দিচ্ছে। এরপর দেখো আছে ভারতের জনজীবনে এবং জনসংখ্যার বন্টনে নদ নদীর প্রভাব সুদূর প্রসারী। কারণ কি, জলপথের সুবিধা, সেচের এবং পানীয় জলের সুবিধা, নদী গঠিত উর্বর পলি মৃত্তিকার সুবিধা প্রভৃতি কৃষিভিত্তিক শিল্প এবং গ্রামীণ কৃষিভিত্তিক জনবসতি গড়ে তুলতে সাহায্য করেছে। এখানে এ এবং আর উভয় সত্য, কারণ আর এর যথাযথ ব্যাখ্যা দেয়। এবার দেখো কোনো দেশের জনসংখ্যা হলো সেই দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। জনসংখ্যা এবং সম্পদের পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্প কোনটি? জনসংখ্যা শ্রম সরবরাহ করে কৃষি এবং শিল্প উৎপাদন ব্যবস্থাকে সচল রাখে। এই হচ্ছে তোমার এটার উত্তর। নেক্সট দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের রায়ান মার্টিনের যে বই আছে 60-60, এই বইটা সত্যিই খুব ভালো এবং এখানে অনেক প্রশ্ন তোমার দেওয়া আছে। তো এত প্রশ্ন এখানে আলোচনা করা সম্ভব নয়, আমি সিলেক্টেড কিছু প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। হ্যাঁ, তো দেখো এখানে দেখো বলছে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সর্বাধিক? দিল্লির হচ্ছে সব থেকে বেশি। তারপর দেখো ভারতের 2011 জনগণনা অনুসারে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে তোমার বিহার। নেক্সট হচ্ছে তোমার জনঘনত্ব নির্ণয়ের সূত্র কি? বলছে নির্দিষ্ট অঞ্চলে মোট জনসংখ্যা ডিভাইড বাই ওই অঞ্চলের ক্ষেত্রমান। পাঞ্জাব এবং হরিয়ানা কোন প্রকার জনঘনত্বযুক্ত অঞ্চলের অন্তর্গত? নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চলের অন্তর্গত। তারপর দেখো আছে ভারতের জনসংখ্যা দশক ভিত্তিক বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল কত? 1961 থেকে 1971। এই সময় কিন্তু জনবিস্ফোরণটা ঘটেছিল। বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় 145 কোটি। 1981 থেকে বর্তমানে ভারতের জনসংখ্যার ক্রমহ্রাস বৃদ্ধি ঘটেছে 1981 থেকে বর্তমান পর্যন্ত, অর্থাৎ লাস্ট 35 ইয়ার্সে বলছে জনসংখ্যার ক্রমহ্রাসমান বৃদ্ধি কিন্তু ঘটে চলেছে, অর্থাৎ খুব বেশি কিন্তু বাড়ছে না, স্টেবল প্রকৃতি চলে এসেছে। এরপর তো ভারতের জনসংখ্যা মডেল কোন পর্যায়ে আছে? 3য় পর্যায়ে। নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে যে তোমার ভারতে অসম রাজ্যে
কোন নরগোষ্ঠী দেখা যায়? প্যালিও মঙ্গোলীয় নরগোষ্ঠী দেখতে পাওয়া যায়। গুজরাট এবং মুম্বাই এর পার্সিরা কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? আর্মেনীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। রাজস্থানের রাজপুতরা কোন বর্গের অন্তর্গত? ক্ষত্রিয় বর্গের অন্তর্গত। নেক্সট দেখো আছে মিজোরাম রাজ্যের উপজাতি জনগোষ্ঠী হলো তোমার লাখের। তারপর দেখো চারণ উপজাতি কোন রাজ্যে বসবাস করে? গুজরাট রাজ্যে বসবাস করে। তারপরে বোরোভাষী মানুষ কোন রাজ্যে দেখা যায়? অসমে বোরোভাষী মানুষ কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে দেখো এখানে তোমার শূন্যস্থান পূরণ দিয়েছে, বলছে 2011 আদমশুমারি অনুযায়ী ড্যাশ সর্বনিম্ন জনসংখ্যার বৃদ্ধির হার সম্পন্ন কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হচ্ছে তোমার লাক্ষাদ্বীপ, এবং এটা তোমার ছোট, ঠিক আছে, জনসংখ্যাও কম, প্লাস এটা হচ্ছে সব থেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট দেখো আছে ভারতের জনসংখ্যার ড্যাশ প্রাথমিক কাজের সঙ্গে যুক্ত, 51.1% কিন্তু প্রাথমিক কাজের সঙ্গে যুক্ত। ভারতের ড্যাশ রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন, সেটা হচ্ছে তোমার হরিয়ানা, সব থেকে কম লিঙ্গ অনুপাত। এরপর দেখো আছে বলছে যে 2011 সেন্সাস অনুযায়ী ভারতের শহরাঞ্চলে ড্যাশ শতাংশ মানুষ তপশিলি জাতিভুক্ত, এটা হচ্ছে 12.6%, অর্থাৎ এসসি শিডিউল কাস্ট টাইপ তোমার মানুষ শহরে বসবাস করছে 12.6%। তারপর দেখো ভারতে অধিকাংশ জনসংখ্যা ড্যাশে নিযুক্ত, কৃষিকাজে নিযুক্ত, আমাদের কৃষিভিত্তিক অর্থনীতি। তাহলে দেখো আমি তোমাদের সঙ্গে যতটা পারলাম এইটার উপরে শর্ট প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।